সিটি কর্পোরেশনের নাগরিক হয়েও আমরা উন্নতির দিকে যাইতে পারতেছি না। আমরা যেহেতু সুবিধা পাচ্ছি না, তার আমরা কেন আমরা হোল্ডিং ট্যাক্স দিতে যাব? কাগজে কলমে শহর হলেও গ্রামের চেয়েও নাজুক পরিস্থিতি। উত্তর সিটির 18টি ওয়ার্ডে চলাফেরায় দায়, আইনি জটিলতায় থমকে উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ। পানি কমতে শুরু করলেও শেরপুরে কমেনি ভোগান্তি, ফুটে উঠছে ক্ষত চিহ্ন। ময়মনসিংহ নেত্রকোনায় নতুন করে প্লাবিত হচ্ছে ভাটি অঞ্চল। শেখ হাসিনার মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেফতার। আজ আদালতে তোলা হবে সাবের হোসেন ও নারায়ণ চন্দ্রকে। রাজনৈতিক পট পরিবর্তনেও গতি ফেরেনি পুঁজিবাজারে। 7 সপ্তাহ টানা দর পতনে নাজেহাল বিনিয়োগকারীরা। শিগগিরই সুখবরের আশা নেই বলছেন বিশ্লেষক। সময় সংবাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। নেই ফুটপাত, সড়ক বাতি, বেশিরভাগ সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া। সামান্য বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। 8 বছর আগে ঢাকা উত্তর সিটির অধীনে আসলেও নতুন 18টি ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, পর্যাপ্ত নাগরিক সুবিধা পাচ্ছেন না তারা, বরং হোল্ডিং ট্যাক্স আদায়ে মরিয়া সিটি কর্পোরেশন। যদিও উত্তর সিটির প্রধান নির্বাহীর দাবি, নানা আইনি জটিলতায় সময় মতো উন্নয়ন কাজ শেষ করতে পারছেন না তারা। আর নগর পরিকল্পনাবিদদের মত, ঠিকাদারদের জবাবদিহিতা নিশ্চিতে কর্তৃপক্ষকে হতে হবে আরও কঠোর। মিজানুর রহমানের তোলা ছবিতে দেখব আল আমিন তুষারের রিপোর্ট। নেই ফুটপাত, নেই সড়ক বাতি, বেশিরভাগ সড়কে লাগেনি উন্নয়নের কোনো ছোঁয়া। যেগুলোতে কাজ শুরু হয়েছিল সেগুলো অসমাপ্ত পড়ে আছে মাসের পর মাস। ড্রেনেজ ব্যবস্থার এমনই বেহাল দশা যে সামান্য বৃষ্টি হলেই এলাকা জুড়ে দেখা যায় জলাবদ্ধতা। এ অভিযোগ হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান, বাড্ডা, সাতারকুল ও ভাটারা ইউনিয়ন পরিষদ ভেঙে গঠন করা সিটি কর্পোরেশনের 18টি নতুন ওয়ার্ডের বাসিন্দাদের। সিটি কর্পোরেশনের নাগরিক হয়েও আমরা উন্নতির দিকে যাইতে পারতেছি না। একটা না একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে আমাদের স্কুলের সামনে। সব এরিয়ায় গাইডটা রাখছে, কিন্তু ওরা কোনো কাজ কাম করে না। সিটি কর্পোরেশন হিসাবে উত্তরার ভিতরে যে নাগরিক সুবিধাটা মানুষ পায়, আমরা ম্যাক্সিমাম মানুষ এই সুবিধাটা ভোগ করতে পারছি না। সেবা না পেলেও হোল্ডিং ট্যাক্স আদায়ে সিটি কর্পোরেশন থেকে আসছে একের পর এক তাগাদাপত্র। বাসিন্দাদের দাবি, একসঙ্গে বিভিন্ন সড়কের কাজ ধরেও তা অসমাপ্ত পড়ে আছে প্রায় 2 বছর ধরে। হোল্ডিং ট্যাক্স নেওয়ার জন্য তারা বাসায় বাসায় এসে চাপ প্রয়োগ করতেছে। তাহলে আমরা যেহেতু সুবিধা পাচ্ছি না, তারা আমরা কেন আমরা হোল্ডিং ট্যাক্স দিতে যাব? পাইপ আনছে, আনার পরে এই পাইপগুলো আবার তুলে নিয়ে গেছে। 1 সপ্তাহ ফুটে রয়েছে, এরপরে আর পাইপ নাই, হাওয়া হয়ে গেছে। রাত তো 2টা-3টা বাজে, তখন প্রেগনেন্সি এক মহিলা কান্নাকাটি করতে করতে যাচ্ছে। এমত অবস্থায় তখন কি করা যায় বলুন, আপনারাই বলুন। 8 বছর পেরিয়ে যাবার পরও এমন অবস্থার জন্য নানান আইনি জটিলতার অজুহাত দেখালেন উত্তর সিটির প্রধান নির্বাহী। লোকাল কিছু ইস্যুস আছে, সেটা আমরা যখন প্রবলেম হয় আমরা রেজলভ করি। আবার কোর্ট, মহামান্য হাইকোর্টে তারা মামলা দায়ের করে, সেগুলাকে রেজলভ করা হয়। জায়গা জমি নিয়ে মানুষের ইচ্ছা, মানুষের আউটলুক, দৃষ্টিভঙ্গি সব কিছু এগুলো মিটিগেট করে করেই কিন্তু আমাদের সবাইকে নিয়ে কাজ করতে হয়। দ্যাটস ওয়াই এক্সপেক্টেড টাইমের মধ্যে অনেক সময় আমরা প্রকল্পগুলো সমাপ্ত করতে পারি না। এ বিষয়ে নগর পরিকল্পনাবিদদের পরামর্শ, জবাবদিহিতা নিশ্চিতে কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়া দরকার এবং জনগণকেও উন্নয়ন কাজের তদারকিতে যুক্ত করা প্রয়োজন। রাজুক হোক, সিটি কর্পোরেশন, গোয়াসা হোক, যেই কাজ করে তার সেই ঠিকাদারকে প্রশ্ন করা, সে কাজের মান নিয়ে প্রশ্ন করা, তার অডিট করা, এটা দরকার। এই অডিটিংটা হলেই দেখা যাবে যে ভালো ঠিকাদারদের কাছে যাবে। আর জনগণ যদি দাঁড়িয়ে যায় তার এলাকার দেখভালের জন্য, তারা যদি মনিটর করে, তখন কিন্তু আমরা এই খোঁড়াখুড়ি দুর্ভোগ থেকে আমরা কিছুটা পরিত্রাণ পেতে পারি। নাগরিক সুবিধা বাড়াতে 118 বর্গ কিলোমিটার এলাকা অন্তর্ভুক্ত করে 2017 সালের জুলাইয়ে গ্যাজেট প্রকাশ করে উত্তর সিটি কর্পোরেশন। এর মধ্য দিয়ে নগরীর সঙ্গে যুক্ত হয় নতুন এই 18টি ওয়ার্ড। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সড়কে খানাখন্দে চলাচলে ভোগান্তির বিষয়ে জানাতে রাজধানীর মুগদায় আছেন রিপোর্টার আলতাফ হোসাইন এবং বরিশালের চৌমাথা এলাকায় আছেন অপূর্ব অপু। সরাসরি প্রথমে যাচ্ছে আলতাফের কাছে। এই মুহূর্তে রাজধানীর আরও একটি সড়কে আছি, বলতে হবে গুরুত্বপূর্ণ সড়ক, কারণ এই সড়ক দিয়েই এই এলাকার মুগদা স্থানীয় যারা বাসিন্দা আছেন, হাজার হাজার মানুষ কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াত করে। কিন্তু সড়কের যে বেহাল দশা, সেই চিত্রটি আমি দেখাতে চাই। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে
যে রাস্তার মাঝে কিন্তু একটি বাঁশ গিরে দেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে একটি বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে এবং সামনে বড় আরেকটি গর্ত এবং সেখানে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং আমরা কিছুক্ষণ পর পর দেখছি যে এখানে যে গাড়িগুলো যাচ্ছে, যানবাহনগুলো যাচ্ছে, কিছুক্ষণ পর পরই দুর্ঘটনার শিকার হচ্ছে গাড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে, রিক্সা পড়ে যাচ্ছে, প্রায়ই দুর্ঘটনার মধ্যে পড়ছেন এবং এইখানে দুর্ঘটনায় পড়ে অনেক মানুষ আহত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে চরম দুর্ভোগ এলাকাবাসীর, এই দুর্ভোগ আসলে বিগত 6 মাস ধরে চলছে এই রাস্তাগুলোতে। এবং যেটি হচ্ছে যে মুগদা এলাকায় আরও বেশ কয়েকটা সড়কের এই বেহাল দশা এবং এই রাস্তাটি চলে গেছে একদম মান্ডা ব্রিজ পর্যন্ত। এইখানে যে ড্রেনেজের যে কাজ সেটা শুরু হয়েছিল, কিন্তু সরকার পতনের পরে সেই কাজটিও বন্ধ হয়ে যাওয়ার ফলে এখন সেই কাজটিও বন্ধ আছে এবং সড়কে যে খানাখন্দের সৃষ্টি হয়েছে, রাস্তা ভাঙা হয়েছে, সেটিও কিন্তু এখন সংস্কার হয়নি পুনরায়। এতে করে এলাকাবাসীর যে দুর্ভোগ সেটি আসলে চরম পর্যায়ে পৌঁছেছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং তারা প্রচণ্ড পরিমাণে ক্ষোভ ঘাটছেন, ক্ষোভ প্রকাশ করছেন। বলতে গেলে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়ছে এবং স্থানীয় যারা ব্যবসায়ীরা যারা আছেন, দোকানিরা যারা আছেন, তারাও কিন্তু দুর্ভোগের শিকার। স্থানীয় শিক্ষার্থী যারা আছেন, স্কুল কলেজের শিক্ষার্থী, তারাও কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েছেন। স্থানীয়রা এটি নিয়ে বারবার অভিযোগ দিলেও কিন্তু সেটি নিয়ে কোনো ধরনের আসলে নজরদারি করা হচ্ছে না, এটা আসলে ঠিক করার কোনো উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে না। এবং তারা বিগত সরকারের আমলে যেটি আসলে সংস্কার করা হয়নি, এখন তো আসলে অন্তর্বর্তী সরকার চলছে এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি ছিলেন তারা এখন এই মুহূর্তে নেই, এলাকায় নাই, যে কারণে তারা বলছেন, শঙ্কা প্রকাশ করছেন যে কবে নাগাদ আসলে এই রাস্তার সংস্কার কাজগুলো পুনরায় করা হবে এবং মানুষ দুর্ভোগ থেকে মুক্তি পাবে। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ খবর। চলে যাচ্ছি আরেক সহকর্মী বরিশালে আছেন আমাদের সহকর্মী অপূর্ব তার কাছে। সিটি কর্পোরেশনের এলাকার বিভিন্ন সড়কই কিন্তু এই মুহূর্তে খানাখন্দে ভরা রয়েছে এবং সেটি বছরের পর বছর জুড়েই খানাখন্দে ভরা। সরকার পরিবর্তন হয়, মেয়র পরিবর্তন হয়, কিন্তু পরিবর্তন হয় না এসব এলাকার জনদুর্ভোগ। আমি আছি বরিশাল সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের কাশীপুর চৌমাথা এলাকা। এই এলাকার প্রায় 2.25 কিলোমিটার রাস্তা জুড়ে, অর্থাৎ কাশীপুর চৌমাথা থেকে লাকুটিয়া মুখার্জির পোল পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা জুড়েই খানাখন্দে ভরা রয়েছে এবং এই গোটা রাস্তায় যে খানাখন্দ তাতে এলাকার মানুষ বিক্ষুব্ধ, তারা প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন, বারবার বলছে, গত 16 বছর ধরে এই এলাকাটির এই রাস্তার কোনো সংস্কার কার্যক্রম করা হয়নি। কয়েক দফায় মেয়র পরিবর্তন হয়েছে। বিএনপির থেকে মনোনীত আহসান হাবিব কামাল, তার পরপর আওয়ামী লীগ মনোনীত সেনিবা সাদিক আবদুল্লাহ, তারপর শওকত হোসেন হিরণ, আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেনিয়াবাদ, এই 4 জন মেয়র গেছে গত 16 বছরে। এছাড়াও বরিশালের সদর আসনের সংসদ সদস্য কয়েকজন পরিবর্তন হয়েছে। সদ্য বিদায়ী যে সাবেক প্রতিমন্ত্রী ছিলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ছিলেন জাহিদ ফারুক শামীম, অর্থাৎ প্রত্যেক জনপ্রতিনিধি এই এলাকাটিতে এসেছেন, স্থানীয়রা বলছেন এলাকাটিতে এসেছেন, কিন্তু এই যে রাস্তার যে ভাঙাচুরা সেটির আসলে কোনো পরিবর্তন হয় না। এবং প্রতি বছরই দেখছি যে আমরা এই এলাকাটিতে পানিবন্দী হয়ে থাকে এবং পানিবন্দী হওয়ার ফলে আশেপাশের গোটা এলাকায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয় এবং এই জলাবদ্ধতায় এলাকার মানুষ কিন্তু বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং গোটা এই রাস্তাটি জুড়েই কিন্তু আসলে এই রাস্তাটি জুড়েই আসলে ভাঙাচোরা খানাখন্দে ভরা। প্রায় 2 কিলোমিটার রাস্তায় এই যে খানাখন্দ ভাঙাচোরা রয়েছে তাতে এলাকার মানুষ বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। বছরের পর বছর তাদের এই জনদুর্ভোগের কোনো লাঘব হচ্ছে না। বরিশাল থেকে এই বুলেটিনে আমরা কাশীপুর চৌমাথার খবর জানাচ্ছিলাম। পরের বুলেটিনে অন্য কোনো এলাকার জনদুর্ভোগ নিয়ে যুক্ত হবো আপনাদের সাথে। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে, এর আগে ছিলাম রাজধানীর মুগদায়। নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় শেরপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে ময়মনসিংহ ও নেত্রকোনায় উজানের পানি নামলেও নতুন করে প্লাবিত হচ্ছে ভাটি অঞ্চল। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার উজানের এলাকাগুলোতে পানি কমলেও নিচু এলাকায় পানি বাড়ছে। নতুন করে প্লাবিত হয়েছে জেলার ফুলপুর উপজেলার 2টি ইউনিয়ন। এই 3 উপজেলায় পানিবন্দী রয়েছে 1.5 লক্ষাধিক মানুষ।
এদিকে নেত্রকোনায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ভাটির এলাকাগুলোতে কৃষিজমি নতুন করে প্লাবিত হচ্ছে। জেলায় মোট 12,224 হেক্টর জমি পানিতে তলিয়ে আছে। শেরপুরে ভোগাই নদীর পানি কমে বিপদসীমার 92 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের ধোবাউড়া এলাকায় আছেন রিপোর্টার উবাইদুল হক এবং নেত্রকোনার জারিয়া এলাকায় আছেন আলপনা বেগম। সরাসরি প্রথমে যাচ্ছি উবাইদুলের কাছে। ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। উজানের পানি কিছুটা নামতে শুরু করলেও ভাটি এলাকায় কিন্তু এখনো পানি রয়েছে এবং পানি কিছু কিছু এলাকায় পানি কিন্তু বেড়েছে। এই পানি কিছুটা নামলেও যে দুর্ভোগ মানুষের সেটি কিন্তু একেবারেই কমেনি। আমি এখন আছি ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া এলাকায়। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি বাড়িতে এখনো পর্যন্ত পানি রয়েছে এবং আশেপাশের যে কয়েকটি বাড়িতে আমি ঘুরেছি সেখানে দেখেছি যে আশেপাশে বাড়িগুলোতে কিন্তু মানুষজন অবস্থান নেওয়ার মতো কোনো অবস্থা নেই। এই বাড়িটি শুধুমাত্র একটু যে দাঁড়িয়ে থাকার মতো বসে থাকার মতো কিছুটা অবস্থা রয়েছে, যার কারণে আশেপাশের যে বাড়িগুলো থেকে মানুষজন কিন্তু এখানে এসেছেন এবং এখানে এসে কিন্তু এই অবস্থান নিয়েছেন এবং আশেপাশে কিন্তু বিস্তীর্ণ এলাকা ফসলের মাঠ রয়েছে। সেই ফসলের মাঠ সব কিছুই কিন্তু এখানে পুরো মাঠ জুড়ে কিন্তু রোপা আমনের ফসল ছিল, এখন সেটি সে একেবারেই তলিয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি গবাদি যে পশুসহ মানুষজন কিন্তু সীমাহীন কষ্টে দুর্ভোগে আসলে তাদের দিনাতিপাত করছে। এছাড়া অন্যান্য আমি খবর নিয়েছি হালুয়াঘাটের 5টি ইউনিয়ন এবং ধোবাউড়ার 2টি ইউনিয়নে পানি কিছুটা কমতে শুরু করেছে এবং সবচেয়ে যে বিষয়টি আমি কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে নেতাই নদীর পানি কিন্তু 176 সেন্টিমিটার কিন্তু কমেছে গত 24 ঘন্টায়। অর্থাৎ এই পানি কমার কারণে কিন্তু যে উজানের পানি কমতে শুরু করেছে এবং সেই সাথে এই ভাটি অঞ্চলে পানি কিন্তু বেড়ে যাওয়ার কারণে হঠাৎ করে আবারও দুর্ভোগ বেড়েছে। আরেকটি বিষয়, এই দুই উপজেলা ছাড়াও ময়মনসিংহের ফুলপুর উপজেলায় কিন্তু গতকাল থেকে পানি ঢুকেছে এবং এই পানি ঢোকার কারণে ফুলপুর উপজেলা প্রায় 20,000 মানুষের কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। সব মিলিয়ে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ কিন্তু এখনো এই ময়মনসিংহের 3 উপজেলায় পানিবন্দী রয়েছে। তারা কিন্তু এখন সবচেয়ে বেশি যে খাদ্য সংকট এবং বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। তারা বলছেন যে এই দুর্গম এলাকাগুলোতে আসলে সেই খাবার বা ত্রাণ এখনো পৌঁছায়নি। তো এই ছিল ময়মনসিংহের ধোবাউড়া থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে পূর্বধলা উপজেলার এই নাটের কোনা পূর্বপাড়া। এখানকার যে এই গতকালকের যে পরিস্থিতি আমরা দেখেছি সেই কোমর পর্যন্ত পানি ছিল, তা আজকে কংস নদীর পানি কিছুটা কমে যাওয়ায় এবং যে জারিয়া যে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধটি রয়েছে পানি উন্নয়ন বোর্ডে সেটি ভেঙে পানি উজানের দিকে ভাটির দিকে চলে যাওয়ায় আস্তে আস্তে পানি কিছুটা কমেছে। কিন্তু কমলেও এই যে পূর্বপাড়ার যে এলাকাটি এই জায়গার পানিটা কমছে না, এটা ধীরে ধীরে নামছে কিন্তু এটা নামার পথও পাচ্ছে না। এখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের অভিযোগ এই রেল লাইনের পাশেই যে ওই বাঁধের উপরে এখানে একটি কালভার্ট ছিল ছোট, কিন্তু কালভার্টটি গত 20-15 বছর যাবৎ এই বন্ধ করে দেওয়া হয়েছে কোনো এক ব্যক্তির পুকুরের জন্য। তো পুকুরে মাছ চাষ করার কারণে অপর পাশ দিয়ে এই কালভার্টটিতে এই বন্ধ করা হয়েছে এবং ছোট পাইপ দেওয়া হয়েছে যে কারণে পানিটা যাচ্ছে না। কিন্তু এখানকার মানুষের যে অভিযোগ, তারা বছর বছর অল্প জলাবদ্ধতা বৃষ্টি হলে জলাবদ্ধতায় থেকে যা পানি যাওয়ার রাস্তা থাকে না, কিন্তু একজন ব্যক্তির জন্য তাদের এই এতগুলা মানুষ এতগুলা পরিবার প্রায় 200-র মতো পরিবার এই পানিবন্দী থাকে। তারা চাচ্ছে যে এটা প্রশাসন কেন এটা একটু দেখছে না এবং একজনের জন্য এত মানুষের এই এত কষ্ট কেন হবে। তারা যদি এই যে এখানে যে এই বাঁধের যে পাশে একটি বক্স কালভার্ট ছিল সেটির এখানে যদি বক্স কালভার্ট করে দেওয়া হয় বা অথবা এখন পানি নিষ্কাশনের একটু ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে এই তাদের এখান থেকে পানিটা চলে যাবে এবং আর না হয় দেখা গেছে যে এই পানি নামতে অনেক সময় নেবে। অন্যান্য এলাকার পানি চলে গেলেও
এখানকার পানি কিন্তু যাচ্ছে না, যে কারণে তারা ভোগান্তির মধ্যে রয়ে গেছেন। এবং তাদের দাবিটা হচ্ছে যে প্রশাসন যদি এই ব্যাপারটা দেখে যে সেই রেলের জায়গা এবং যেই কালভারটি ছিল সেই কালভারটি কেন বন্ধ হলো এবং সেই কালভারটিকে উন্মুক্ত করে দিলে তাদের পানিটা চলে যাবে। তো এখানকার যে জনভোগান্তি এবং এই যে নাটেরকোনা পূর্বপাড়ার জনভোগান্তির যে আজকের যে বন্যা পরিস্থিতির, এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নেত্রকোনা, এর আগে ছিলাম ময়মনসিংহে। সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়, তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। দুপুরের পর তাকে আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। নজিবুর রহমান 2015 সালে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পান। এরপর 2017 সালের 31 ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব করা হয়। 2 বছর পর 2019 সালের 30 ডিসেম্বর চাকরি থেকে অবসরোত্তর ছুটিতে যান এই কর্মকর্তা। রাজধানীর চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম সহ 3 জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। বিস্তারিত জানাতে সিএমএম আদালতে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে এখন পর্যন্ত কিন্তু আদালতে আনা হয়নি। আমাদের সূত্র বলছে আজকে ঠিক বেলা 2টার পর তাকে আদালতে আনা হতে পারে এবং সর্বসাকুল্যে পুলিশের পক্ষ থেকেও তাকে যে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সেটা কিন্তু আমরা জানতে পারিনি এবং রিমান্ড চাওয়া হবে কিনা সেটা আসলে তিনি আদালতে আসলে এবং তাকে আদালতে তোলা হলে তারপরেই এই ব্যাপারটি জানানো যাবে। গতকালকে ঠিক সন্ধ্যার পর তাকে কিন্তু গ্রেফতার করা হয় রাজধানীর গুলশানের একটি বাসা থেকে এবং এরপর থেকে তিনি মূলত ডিবি হেফাজতে ছিলেন এবং সেখান থেকেই আজকে এখানে আনার কথা রয়েছে। আজকে সকাল থেকে তাকে আনার গুঞ্জন থাকলেও এটা বেলা গড়ালে অর্থাৎ বেলা 2টার পরে তাকে আদালতে তোলা হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানকেও আজকে আদালতে আনার কথা রয়েছে। তার ক্ষেত্রেও একই কথা খাটে, অর্থাৎ তাকেও আজকে ঠিক দুপুরের পর আদালতে তোলা হবে বলে আমরা জানতে পেরেছি এবং দুটি ক্ষেত্রেই তাদেরকে রিমান্ড চাওয়া হবে কিনা সে ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। আজকে আরেকটি ব্যাপার একটু জানিয়ে রাখি যে আজকে সকালবেলা কিন্তু একটি মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে আদালতে তোলা হয়েছিল। এর আগেও তিনি লালবাগ থানার একটি মামলায় গ্রেফতার ছিলেন এবং আদালত আজকে কিন্তু তাকে গ্রেফতার আদেশ দিয়েছেন এই নতুন মামলাটিতে এবং তার সঙ্গে আরও 2 জন ছিলেন, সেই 2 জনকেও গ্রেফতার আদেশ দিয়েছেন এবং সর্বসাকুল্যে যদি বলা চলে এখন পর্যন্ত আদালতের পরিবেশ যেটি বলছে সেটা হচ্ছে সাবের হোসেন চৌধুরীকে এখন পর্যন্ত আদালতে আনা হয়নি। তাকে আদালতে তোলার পর সার্বিক তাকে কি ধরনের তাকে কি গ্রেফতার দেখানো হবে কিনা বা আদালত যে রায় দেবেন সেই রায় থেকেই পরবর্তী যে পদক্ষেপ সেই পদক্ষেপ নেওয়া হবে। একই ক্ষেত্রে নজিবুর রহমানের ক্ষেত্রেও একই আদালতের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ছিল রাজধানীর সিএমএম আদালত থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিএমএম আদালতে। শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে ঢাকেশ্বরী মন্দিরে ব্রিফ করছেন পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। অ্যাক্সেস করেছে তারা কিন্তু নাই এবং সংখ্যাটা নিতান্তই অল্প। আপনারা জানেন যেটি আমরা একেবারে ইউনিট ওয়াইজ হিসাব করে দেখেছি, এটি সংখ্যা হচ্ছে মাত্র 187 জন। 2,14,000 15,000 সংখ্যক বাহিনীর সদস্য, মানে একটা বাহিনী, সেখানে 187 জন যে কোনো সময় যারা বিভিন্ন কারণে গরহাজির হতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা গরহাজির সদস্য ইতিমধ্যে তাদেরকে তাদের যে ডিপার্টমেন্টের অ্যাকশন সেটা কিন্তু শুরু হয়েছে। তাদেরকে কৈফিয়ত তলব করা হয়েছে, তারা কেন গরহাজির, তাদেরকে হাজিরের জন্য নোটিশ করা হয়েছে এবং তারা যদি না আসে আমাদের ব্যবস্থা ক্লিয়ার, তাদেরকে চাকরিতে রাখার কোনো সুযোগ নাই। মাননীয় আইজিপি, একটা প্রশ্ন হলো যে সম্প্রতি গণ-অভ্যুত্থানের পর আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন কারাগার থেকে অনেক জঙ্গি এর মধ্যে বের হয়ে গেছে। এর মধ্যে শীর্ষ সন্ত্রাসীও যেমন আছে, জঙ্গিরাও রয়েছে এবং পাশাপাশি আরেকটা বিষয় বলি, বেশ কিছু অস্ত্র এখনো উদ্ধার হয়নি। আরও যেটা ভয়ঙ্কর তথ্য হলো যে এখন কিছু সংগঠন উন্মুক্তভাবে ধর্মীয় মিছিল করছে, যেখানে
অনেকে সোশ্যাল মিডিয়াতে বলছেন যে এটা আইএসের পতাকা নিয়ে অনেকে মিছিল করছে। তো সেই জায়গাটায় বাংলাদেশে যখন ধর্মীয় এত বড় একটা উৎসব পালন হচ্ছে, এই জায়গাটায় কোনো থ্রেট আছে কিনা আপনি কি মনে করেন? ঝুঁকিপূর্ণ রয়েছে? একটা হচ্ছে যারা স্বাধীনভাবে বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে যারা তাদের মতামত তুলে ধরতে চায়, যেমন ইসরায়েলের বিরুদ্ধে আপনারা জানেন যে ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসন, সেই প্রেক্ষিতে অনেকেই মিছিল মিটিং করছে, সেটি একটি পক্ষ আছে। স্বাধীনভাবে আমরা যেটা দেখি সেটি হচ্ছে প্রত্যেকের তার যে নাগরিক স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, যে কোনো অ্যাসেম্বলি হওয়ার স্বাধীনতা, সেগুলি আমরা দেখতে চাই। সেগুলি আমরা যেন এই বাংলাদেশে সে তার এটি স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে। সরাসরি যুক্ত ছিলাম ঢাকেশ্বরী মন্দিরে। অন্তর্বর্তী সরকার গঠনের প্রথম সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন বৃদ্ধি ও সূচকের উত্থান হলেও পরের 7 সপ্তাহ টানা দর পতনে নাজেহাল বিনিয়োগকারীরা। এক পর্যায়ে বাধ্য হয়ে কমিশন চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান তারা। এদিকে শিগগিরই পুঁজিবাজারে সুখবরের আশা দেখছেন না বিশ্লেষকরাও। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। আমি ক্ষুদ্র, তো অনেকের অনেক টাকা পয়সা আছে, তাদের কিছু আসে যায় না, কিন্তু আমার আসে যায়, আমাদের সন্তানগুলো খাইতে পারতেছে না। এখন কান্নার ইতিহাস 2010 সাল থেকে। সে সময় দেশের পুঁজিবাজারে স্মরণকালের ভয়াবহ ধসে শত শত বিনিয়োগকারী পথে বসেন। অনেকে সোনালী ঋণের প্রত্যাশা পুষে রেখেও পাননি আশার আলো। অন্তর্বর্তী সরকার গঠনের শুরুতে আশায় বুক বাঁধলেও 1.5 মাসের বেশি টানা দরপতনে লাখ লাখ টাকা হারিয়ে আবারও দিশেহারা বিনিয়োগকারীরা। গত 1.5 মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি পুঁজি হারিয়েছে 31,000 কোটি টাকা। এর মধ্যে গত সপ্তাহেই ডিএসির বাজার মূলধন কমেছে প্রায় 13,500 কোটি টাকা। ডিএসির তথ্য বলছে গত সপ্তাহের প্রতিটি কার্যদিবসে মূলধন কমেছে গড়ে প্রায় 38%। প্রতিদিন বাজার হারিয়েছে 250 কোটি টাকার বেশি। গত সপ্তাহে ডিএসিতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম কমেছে সিংহভাগের, বেড়েছে হাতে গোনা কয়েকটির। সর্বশেষ রোববার সূচক কমেছে 84 পয়েন্ট, যা গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ। এমন টালমাটাল অবস্থায় দেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসির প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। দাবি জানিয়েছেন কমিশন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের। পরিস্থিতি সামাল দিতে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বসেন কমিশনের নির্বাহী পরিচালকরা। জানান শিগগিরই পরিস্থিতি উন্নয়নে গঠন করা হবে টাস্ক ফোর্স, মেনে নেওয়া হবে যৌক্তিক দাবি। টাস্ক ফোর্সের অধীনে বিভিন্ন সেগমেন্ট থাকবে এরিয়া ওয়াইজ, সেখানে এই বিষয়গুলো রিভিউ করে সেখানে একটা রিকমেন্ডেশন আসবে, পরবর্তীতে সেই অনুযায়ী কমিটি ব্যবস্থা গ্রহণ করবে। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন সংস্কারের পথে লোকসান এড়ানোর আপাতত কোনো উপায় নেই, তবে কোম্পানির চেয়ে বিনিয়োগকারীরা বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মত তাদের। আপনি ট্রান্সফরমেশনে যখন যাবেন, যখন একটা পরিবর্তনে যাবেন, একটা গ্রুপ কিন্তু এখানে বড় হারেই ক্ষতিগ্রস্ত হবে, যারা হয়তো এটার জন্য দায়ী না, দায়ী যারা তারা কিন্তু হয়তো সিনেও নাই। বাজার কারসাজি থেকে বাঁচতে স্বল্প সময়ে লাভ উঠানোর মানসিকতা থেকে সরে আসা ও বাজার বুঝে বিনিয়োগের পরামর্শ বিশ্লেষকদের। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। মালিকসহ সব পক্ষের সঙ্গে বসে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে রাজধানীর প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। সম্পাদক ও মালিকরাই ওয়েজ বোর্ডের বিরোধিতা করেন মন্তব্য করে উপদেষ্টা বলেন, অনেক প্রতিষ্ঠান ঠিকমতো বেতনও দেয় না, আর বেতন ছাড়া পেশাদারিত্ব থাকে না। বিভিন্ন সময় শোনা যায় আসলে হাউসগুলোতে বা ঠিকমতো বেতন আসলে পরিশোধ করা হচ্ছে না। তো সেই জায়গা থেকে যারা মাঠ পর্যায়ে সাংবাদিকরা আছে, এই ধরনের ঘটনা আসলে খুবই কমন আমি মনে করি, যতটুকু আমি বুঝতে পারছি বা শুনতে পারছি। তো সেক্ষেত্রে এই বেতনের বিষয়টা আসলে সুরাহা হওয়া উচিত, কারণ সাংবাদিকতা আসলে যদি পেশা হয় তাহলে সেখানে এই পেশাদারিত্ব রক্ষা করতে হলে অবশ্যই তাকে সেই মর্যাদাটা আসলে দিতে হবে। বিশ্বকাপের মতো গোয়ালিয়রেও চূড়ান্ত ব্যর্থ মাহমুদুল্লাহ রিয়াদ। দলের ভরাডুবির দিন আরও একবার প্রশ্নবিদ্ধ এই সিনিয়র ক্যাম্পেইনার। অথচ পারফরমেন্স কিংবা অভিজ্ঞতা নয়, একের পর এক ম্যাচে রিয়াদের সুযোগ পাওয়ার কারণ তার নামের ভার। তাতে পারফর্ম করেও উপেক্ষিত থেকে যাচ্ছেন অন্যরা।
বাংলাদেশের পেশাদার ক্রিকেটার হয়ে নিজেকে বেশ ভাগ্যবানই মনে করা উচিত রিয়াদের, যেখানে চূড়ান্ত ব্যর্থ হলেও দিনের পর দিন টিকে থাকা যায় কেবলমাত্র নাম, অতীত আর কোটার হিসেবে। ব্যর্থ বিশ্বকাপ শেষে ভারতের মাটিতে নতুন দিনের শুরু করতে পারত বাংলাদেশ। তাই তো ধারাবাহিক ব্যর্থ আর অফ ফর্মে থাকা রিয়াদ এখনো সুযোগ পেয়ে যাচ্ছেন প্রথম একাদশে। অথচ বিশ্বকাপ শেষেই তার বিকল্প খোঁজার সময় পেয়েছিল টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তান ম্যাচের বিতর্কিত কাণ্ডের পর পাক্কা 3 মাস। এই 3 মাসে এইচপির ব্যানারে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-20 সিরিজ, মিরপুরে সাদা বলের ক্যাম্প আর প্রস্তুতি ম্যাচ। ভারত সিরিজে সুযোগ পাবার মানদণ্ড এসবই হওয়ার কথা থাকলেও টিম ম্যানেজমেন্ট বেছে নেয় পাবলিক ডিমান্ড থিওরিকে। পেন্ডের 8 ম্যাচে শামীমের পক্ষেই কথা বলে তার পরিসংখ্যান। ম্যাচ সিনারিও কিংবা প্রস্তুতি ম্যাচেও ছিলেন ধারাবাহিক। তবুও জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ পাননি গত ডিসেম্বরে বাদ পড়া এই মিডল অর্ডার। 2026 বিশ্বকাপের কথা চিন্তা করলে বাজিয়ে দেখা যেত মাহফুজুর রাব্বিকেও। যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক 150-র কাছাকাছি রানের পাশাপাশি 4 উইকেট আর 7-এর নিচে ইকোনমি। তবে সেই পারফর্মার শামীম কিংবা রাব্বিকে টপকে রিয়াদের ভারত সিরিজের টিকিট পাবার একমাত্র কারণ নামের ভার। অন্তত গোয়ালিয়রে দলের বড় হারের পর ঘুম ভাঙা উচিত নীতি নির্ধারকদের। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিটি কর্পোরেশনের নাগরিক হয়েও আমরা উন্নতির দিকে যাইতে পারতেছি না। আমরা যত সুবিধা পাচ্ছি না, তার আমরা কেন আমরা হোল্ডিং ট্যাক্স দিতে যাব? কাগজে কলমে শহর হলেও গ্রামের চেয়েও নাজুক পরিস্থিতি। উত্তর সিটির 18টি ওয়ার্ডে চলাফেরায় দায়। আইনি জটিলতায় থমকে উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ। পানি কমতে শুরু করলেও শেরপুরে কমেনি ভোগান্তি, ফুটে উঠছে ক্ষত চিহ্ন। ময়মনসিংহ নেত্রকোনায় নতুন করে প্লাবিত হচ্ছে ভাটি অঞ্চল। এবং শেখ হাসিনার মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেফতার। আজ আদালতে তোলা হবে সাবের হোসেন ও নারায়ণ চন্দ্রকে। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।